ওঠো মা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 8টা মতো। আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। তো এখন প্রথমেই রান্নাঘরে এসেই মেয়ের জন্য খাবারটা তৈরি করে রাখলাম। আর আজকে সকালবেলায় আদিশ্রীর জন্য আমি কর্নফ্লেক্স রেডি করে রেখেছি। আর এখানে ময়দা মেখে লেচি বানিয়ে রেখেছি অনেকক্ষণ আগেই। তো আজকে সকালবেলায় আমি লুচি বানাবো। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু লুচি বানাবো, কিন্তু সেই সময়টুকু হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকেই করছি। রুটি বানাতে তো কষ্ট হয়ই, কিন্তু এই লুচি বানাতে আসলেও অনেকটাই কষ্ট হয়। কিন্তু কি আর করব, প্রত্যেকদিন সকালবেলায় একঘেয়েমি খাবার আমাদের বাড়িতে খেতে হয়, সেটা হচ্ছে রুটি সবজি আর না হলে ভাত। সেই জন্য ভাবলাম আজকে একটু অন্য টাইপের খাবার রান্না করা যাক। আর সকালে বৃষ্টিও হচ্ছে, সেজন্য ভাবলাম একটু লুচি তৈরি করি। আমি যখন লুচি বানাতে আসি তখন লুচিগুলো না ফুললে মনের মধ্যে কেমন একটা লাগে, কিন্তু আমি আজকে যে লুচিগুলো বানিয়েছিলাম প্রত্যেকটা লুচি প্রায় ফুলেছিল। তো আর লুচি ফুললে বেশ ভালো লাগে, মনের মধ্যে একটা আনন্দ লাগে। লুচি দিয়ে খাওয়ার জন্য ঘুগনি রান্না করেছি, আর আমাদের বাড়িতে ঘুগনিটা খেতেই সবথেকে বেশি পছন্দ করে। কিন্তু আজকে ঘুগনিটা রান্নাটা তেমন একটা ভালো হয়নি, না টেস্টটা ঠিক আছে, কিন্তু এই ঘুগনির যে ডালগুলো রয়েছে এগুলো মানে তেমন একটা গলেনি। তো অনেকগুলো আমি প্রেসার কুকারে সিটি দিয়েছিলাম। তো প্রথমে দেখেছি গলে গেছে, তারপর যখন কড়াইতে দিয়েছি একদম শক্ত হয়ে গেছে। তারপর আবার আমি রান্নার পরে প্রেসার কুকারে দিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। এই সমস্ত খাবার রান্না করতে আসলে রান্নাঘরে একটু আগে আগেই আসতে হয়, না হলে এই সমস্ত কাজ মানে একা হাতে করা তো মানে সময় মতো করা হয় না। আবার সকাল 9টার মধ্যেই আবার খেতে বসে যাই, সেই জন্য একটু টেনশনও হয়। তবে তোমাদের দাদাভাইকে আর আমার শ্বশুর মশাইকে আগের থেকে আমি দিয়ে এসেছি। আর এদিকে আমার শাশুড়িমা এখন নিয়ে যাচ্ছে। তো প্রথমে আমি লুচি আর ঘুগনি দিয়ে বসিয়ে দিয়েছিলাম টেবিলে, তারপর এদিকে আমার শাশুড়িমা নিয়ে নিয়ে দিচ্ছে। আর গরম গরম খেতেই ওরা বেশি পছন্দ করে। আজকের মতো সকালে রান্না বান্না হয়ে গেছে। তো তারপর মাম্মাম সোনা ঘুম থেকে উঠলো, ওকে আবার ফ্রেশ করালাম। তো এখন আসলাম ওর খাবারটা নিতে। তো আজকে ওর জন্য কর্নফ্লেক্স রেডি করেছি। তো একটা ছোটে কলা আমি ম্যাশ করে রেখেছিলাম, তো এখন ওর খাবারের মধ্যে এই যে অ্যাড করে দিচ্ছি, ওকে আবার এই সকালের খাবারটা খাইয়ে দেব। তো আদিশ্রীকে সকালে এই খাবারটাই খাওয়ালাম, আর এখন আমার খাবার নিয়ে নিচ্ছি। তো এখানে আমি লুচি নিয়ে নিচ্ছি, তো লাস্টে খাচ্ছি, তো লুচিগুলো কেমন একটা হয়ে গেছে, নেতিয়ে গেছে। আর এদিকে ঘুগনি নিয়ে নিচ্ছি, তবে ঘুগনির একটুও ঝোল নেই। তো ঝোল থাকলে একটু ভালো হতো, কিন্তু শেষ হয়ে গেছে, কি আর করব। তো যেটা রয়েছে এটা দিয়েই খেয়ে নেব। আর আমি বেশি একটা খাইনি, কেননা আমার তো এমনিতেই প্রবলেম, সেই জন্য এই সমস্ত খাবার আমি বেশি খাইনি, 3টে নিয়েছিলাম। এখন আমাকে প্রত্যেক দিনই মাছ কাটতে হয়। আগে আমার শাশুড়ি মা মাছ কাটতো, কিন্তু এখন আমি মাছ কেটে নিয়ে আসি। তো এই যে দেখো, আজকে আমার মাম্মাম সোনার জন্য পাবদা মাছ নিয়ে এসেছে, আর এদিকে কাতলা নিয়ে এসেছে। আমার শ্বশুরমশাই বলেছিল কাতলা মাছ নাকি একদমই জ্যান্ত ছিল। আর চিংড়ি নিয়ে এসেছে, চিংড়িগুলো আজকে মোচা দিয়ে রান্না হবে, মানে মোচার ঘন্ট হবে। আর বাবাকে আমি গতকালকে জানিয়েছিলাম যে আদিশ্রীর জন্য পাবদা মাছ নিয়ে আসতে। প্রত্যেকদিন একঘেয়েমি ওই শিঙি মাছ খায়, তো সেই জন্য বলেছিলাম একটু অন্য টাইপের মাছ আনতে। তো সেই জন্যই পাবদা মাছ নিয়ে এসেছে। আর আদিশ্রীকে আমি সকাল 11:30টার দিকে স্নান করিয়ে দিয়েছি। বাইরে আবার বৃষ্টি হচ্ছে, কি অবস্থা, এই কদিন পর পর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না। বাড়িটা পুরো ছ্যাঁতছ্যাঁতে হয়ে গেছে। মেয়েটা উঠানে তেমন একটা নামতেও পারছে না, তো ঘরের মধ্যেই বন্দি রয়েছে। তো কি আর করবে, এইভাবেই চলতে হচ্ছে। আর এখন ওকে রেডি করাতে এসেছি, সমানে দুষ্টুমি করতেই আছে। দিয়েছি একটা বকা, তো দেখো মুখ কালো করে বসে রয়েছে। তো ও যখন আবার মুখ কালো করে থাকে তখন আবার আমার ভালো লাগে না। তো একটু আদর করে দিলাম মাম্মাম সোনাকে। তো
তো এখন আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। আমার মেয়ে যেহেতু খাটের ওপর ওঠে, আর খাটের ওপর উঠে কেমন করে তোমাদের তো দেখিয়েছি, দৌড়াদৌড়ি লাফালাফি করতেই থাকে। তো এই জায়গার জিনিস জায়গা মতো থাকে না, তো তারপর একটু বেরোনোর সময় ভাবলাম একটু গুছিয়ে নিই। তো এসেছি যখন একটু টুকটাক কাজকর্ম করব, আর তোমাদের সঙ্গেও কিছু শেয়ার করব। আর এই হচ্ছে ব্যাপার, প্রত্যেক দিন এই কাজগুলো তো করতেই হয়, কিচ্ছু করার নেই, প্রত্যেক দিনের কাজকর্ম তো করতেই হবে, আবার তোমাদের সঙ্গেও শেয়ার করতে হবে। আর এদিকে দেখো, ও খাট থেকে নামলোই না, কতবার বলছিলাম যে মাম্মাম নামো নামো, তো ফাইনালি এখন নামলো। কিন্তু যখন আবার গোছানো হয়ে যাবে তখন আবার উঠে পড়বে, এই হচ্ছে ব্যাপার। আর নিজের মেয়ে কি আর বলবো বলো। যাক, তাহলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই এদিকে খাটটা গোছানো হয়ে গেছে। এখন ভেবেছি একটু আমি টিভি ইউনিটটা মুছে পরিষ্কার করব, তবে একদিন ভেবেছি যে একটু কলিন দিয়ে মুছে নিতে হবে। তো প্রত্যেক দিন যদি আলতো হাতে একটু কলিন দিয়ে মোছা যায় তাহলে পরিষ্কার থাকে। আর দেখবে যে কোনো জিনিস যখন বেশি নোংরা হবে কষ্টটাও বেশি হয়, আর অল্প নোংরার মধ্যে একটু কাজ করে নিলে কষ্টটাও কম হয়। আর এদিকে দেখো সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রেখেছি। তবে আমার খাটটা জানো তো কালার করার পরে খুব সুন্দর লাগে দেখতে, মানে আমার তো প্রচন্ড ভালো লাগে, তো সেই জন্যই তোমাদেরকে জানাচ্ছি। আচ্ছা, এদিকে কাজকর্ম করছি, আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই। মাঝে মধ্যে প্রশ্নের উত্তর দিতেও বেশ ভালো লাগে। তনয়া বিশ্বাস আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদিভাই তুমি কি ইউটিউব থেকে আর্ন করো? হ্যাঁ গো, আমি ইউটিউব থেকে ইনকাম করি। আর যেটুকু আমি ইনকাম করি আমার হাত খরচ চলে যায়, আর আমার ছোট্ট একটা মেয়ে আছে, তো ওর টুকিটাকি জিনিসপত্র কিনতে পারি, বা আমার মনের যে শখগুলো আছে ছোটখাটো হলেও আমি পূর্ণ করতে পারি। তো যাই হোক, তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আশা করছি। আর এই যে ঘরের মধ্যে বসে ঘরের কাজকর্ম, তারপর মেয়েকে কিভাবে খাওয়াই যত্ন করি, এই সমস্ত শেয়ার করে যদি আমি ঘরে বসে কিছু আর্ন করতে পারি, এর থেকে ভালো কি হয় বলো তো। আর তোমরাও অনেক ভালোবাসা দাও আমাকে, তো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, কি আর বলবো, অনেক বড় পাওয়া। যাই হোক, আমি টিভি ইউনিটটা পরিষ্কার করে মুছে নিয়েছি, তবে একদিন কলিন দিয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে। আর কি বলতো, এখানে আসলে কাজের শেষ নেই। আর আমার মাম্মাম সোনা এখন দেখো ঝাড়ু দেবে, তো আমাকে যেটা দেখে সেটাই করার চেষ্টা করে, মেয়ে বাচ্চা তো, তো মাকে যেটা দেখে সেটাই করার চেষ্টা করে, এই আর কি। তবে মনের মধ্যে ইচ্ছা, জানো তো, তোমাদের দাদাভাইকে আমি গতকালকেই জানাচ্ছিলাম যে ঘরের মধ্যে এখন অনেক জিনিস কেনা বাকি। তো এখন হয়তো মানে ডাইনিং টেবিল, তারপর সোফা, আরও অনেক অনেক প্রচুর জিনিস কেনা বাকি। তো তোমাদের দাদাভাই বলছে যে সামনে একটা কাজ আছে, বড় কাজ, তো সেই কাজটার জন্যই সমস্ত কিছু আটকে আছে, না হলে এতদিন কেনা হয়ে যেত। আর সেই কাজটা হয়ে যাক, তাহলে আস্তে আস্তে করে ঘরের জিনিসগুলো করব। তারপর ড্রয়িং রুমে একটা ঝাড়বাতি লাগাতে হবে, অনেক বড় একটা ঝাড়বাতি। তো এই সমস্ত কাজ তো করতেই হবে, তো সেই কাজের জন্যই আটকে আছে, বড় একটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন ধরেই তোমাদেরকে জানাচ্ছি যে সেই কাজের কথা, তো সেই কাজটা হয়ে যাক তারপর তোমাদের জানাবো। আর সত্যি তোমাদের জানিয়েও আমি মনের মধ্যে অনেকটা শান্তি পাই। সকালবেলায় তো তোমাদের দেখিয়েছিলাম আমার শ্বশুর মশাই কাতলা মাছ, তারপর চিংড়ি আর পাবদা মাছ নিয়ে এসেছে। তো আমি শাশুড়ি মাকে বললাম যে তুমি রান্না করো, আমি আর করব না। তো আমি যেহেতু ওপরে একটু কাজকর্ম করছি, তাহলে মা তুমিই রান্না করো। আর এমনিতেই ওই কাতলা মাছের ঝোল রান্না করবে, সেই জন্য বললাম কি যে তাহলে ঝোল যখন রান্না করছো আদিশ্রীর জন্য, তাহলে ওই পাবদা মাছের ঝোলটা রান্না করে ফেলো, মানে ওই ঝোলের মধ্যে মাছটা দেবে, আর একটু ঝোল তুলে রাখবে আর মাছটা তুলে রাখবে। সেই জন্যই আমি আলাদা করে আর রান্না করিনি। না হলে আমার শাশুড়ি মা আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি ওকে আলাদা করে রান্না করে দেবে? তো আমি জিজ্ঞাসা করেছিলাম যদি বাড়ির জন্য মাছের ঝোল রান্না করো তাহলে মামামের জন্য তুলে রেখো, তাহলে আর রান্না করব না, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে কাজকর্ম মিটে গেছে, তো তারপর এসেছি রান্নাঘরে, আর এখন মেয়ের খাবারটা রেডি করে নিচ্ছি। তো এই যে দেখো মাছের ঝোল রান্না করেছে, তবে একটা সমস্যা হয়েছে,
আসলে কি হয়েছে জানো তো, পাবদা মাছ তো এমনিতেই নরম একটা কাটা থাকে। তো এত পরিমাণে ভাজা হয়ে গেছে মাছটা, পুরো একদম শক্ত হয়ে গেছে, চামড়া চামড়া হয়ে গেছে। মানে ওকে আমি ভাত দিয়ে মাখিয়ে খাওয়াবো, মানে সেইভাবে খাওয়াতেই পারছে না, এতটা পরিমাণে শক্ত হয়ে গেছে। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, মানে মাছের কোনো অস্তিত্বই নেই। আর আমি পাবদা মাছ রান্না করি, কড়াইতে দিই, কোনো রকমে একটু এপিট ওপিট করি, তারপর নামিয়ে দিই। মাছটা একদমই সফট থাকে, কিন্তু এত শক্ত হয়ে গেছিল, তো মাম্মামকে খাওয়াতে গিয়ে একটু মুশকিলই হয়ে গেছিল। তো এখন খাওয়া দাওয়া শেষ করে ওর বাপিকে নিয়ে আমি আর মাম্মাম সোনা এই তিনজনে চলে এসেছি ঘরে। আর এখন মাম্মাম সোনা এই বইগুলো নিয়ে এসেছে, আর এখন ওর বাপির সঙ্গে একটু পড়াশোনা করছে, এই আর কি। তো সারাদিন এই বই নিয়েই থাকে। তো কতগুলো যে বই কি আর বলবো, গুছিয়ে রাখে না, আবার ছিঁড়েও ফেলে, অনেকগুলো ছিঁড়েও ফেলেছে। কি আর করব, কিছু করার নেই, ছোট্ট মেয়ে যেহেতু। আর এদিকে ওর বাপিকে এখন পা ধরে টানছে যে নিচের দিকে নামো, আমার সঙ্গে খেলা করো। তো ওর বাপির সঙ্গে এইভাবেই খেলা করতে থাকে বাড়িতে যখন আসে। তো এই যে দেখো মাম্মাম সোনা কি করছে, ওর বাপিকে ঠিকঠাক ভাবে থাকতেই দেবে না, এখন বলছে চলো নিচে চলো। তো অনেকক্ষণ খেলা করেছিল। তো আমি তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি জন্য বলছে কি যে আমি মোবাইল দেখছি, আমাকে আবার দেখাচ্ছ। আর এদিকে এখন মামাম সোনাকে ঘুমও পাড়াবো, ওকে একটু ঘুম না পাড়ালে হবে না, সারাদিন দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। তো তো সেই জন্যই আমার মাম্মাম সোনা এক জায়গায় স্থির থাকে না। তারপরে যে ব্যালকনিতে এসেছে আমার সঙ্গে, এখন এই যে রয়েছে। তো এখন বৃষ্টি ঝিরিঝিরি ভাবে পড়ছে, তো মাম্মামকে নিয়ে এখানে একটু দাঁড়িয়ে থাকলাম। তো এখন চলে এসেছি রাত্রেবেলায়, তো ভাবলাম রাতের খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। শেয়ার না করলেই পারতাম, কিন্তু পরে ভাবলাম কি যে শেয়ার করে দিই। তো এদিকে আজকে রাতের বেলায় মামাম শোনার জন্য আমি আলু আর পেঁপে দিয়ে একটু নিরামিষ মতো রান্না করছি। তো এদিকে শুধুমাত্র মামামের জন্যই রান্না করছি, আর আমাদের বাড়িতে তো জানোই সকালে রাত্রে রুটি বানাতে হয়, সেটাই করছি। আর এদিকে মেয়ের খাবারটাও রান্না করা প্রায় হয়ে গেছে, ওর খাবারটা নামিয়েই তারপর ওকে রাতের খাবারটা খাইয়ে দেব। এই হচ্ছে আজকে সারাদিনের কাজকর্ম, সকাল থেকে শুরু করে এই যে রাত পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সকালেও শুরু করলাম রান্নাঘর থেকে ব্লগটা, আর শেষ করলাম এই যে রান্নাঘর থেকেই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। আর এই যে মামাও সোনা খাওয়া দাওয়া করে চলে এসেছে এখন রুমে, ও এখন ঘুমোবে। তো দেখো খাটের উপর উঠে কতটা পরিমাণে খুশি, আর এই মিষ্টি হাসি দেখে কার না ভালো লাগে বলো তো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।